প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ডক্টর সায়ন্ত সাখাওয়াত। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। নতুন রাজনৈতিক দল, যেটিকে বলা হচ্ছে তরুণদের রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এর বয়স হলো 1 মাস 23 দিন। কিন্তু তাদের উপর আক্রমণের মাত্রা ও প্রয়োগ অনেক বেশি হচ্ছে বলে অভিযোগ করছেন এই দলের নেতারা, একই সঙ্গে তাদের শুভাকাঙ্ক্ষীরা। আপনার মতামত কি? যেখানে প্রত্যাশা বেশি থাকে সেখানে সমালোচনার তীরটাও একটু বেশি হয় অনেক সময়। এই দলটির প্রতি কিন্তু দেশবাসীর প্রত্যাশা অনেক ছিল এই কারণে যে একটা গণ অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়ে অসম্ভবকে সম্ভব করেছে, যেটা দীর্ঘ 16 বছর বিএনপি, জামায়াতে ইসলাম সহ ডান বাম অনেক দল মিলেও আপ্রাণ চেষ্টা করেও একটা ফ্যাসিবাদকে কাবু করতে পারেনি। এবং যখন 2024 সালের 7 জানুয়ারি একতরফা নির্বাচনটা করে ফেলল, তখন তার আগে কিন্তু আমেরিকার প্রশাসনিক কিছু ব্যবস্থা সরকারের বিরুদ্ধে ছিল। বিভিন্ন স্যাংশন দিচ্ছিল, বিভিন্ন ব্যক্তির উপর যাতায়াতে নিষেধাজ্ঞা দিচ্ছিল, ভিসা বাতিল করছিল, কোন কোন পুলিশ, কোন কোন অফিসারের কি কি সম্পদ আছে এখানে তার তালিকা বেরোচ্ছিল। সব মিলে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আমেরিকা বোধহয় বাংলাদেশের ডেমোক্রেসি রিস্টোর করবার জন্য একটা রোল প্লে করছে। পরে দেখলো বিএনপির মতো বড় দল 28 অক্টোবর যেভাবে নাস্তানাবুদ করে মেরে পিটিয়ে ভাগিয়ে দিল, জামায়াত ইসলাম করে স্পেস পেল না, ফলে অন্যরা আর কি নির্বাচনটা হয়ে গেল। এবং সেই নির্বাচন হওয়ার পরে সারা পৃথিবী থেকে রিপোর্ট আসলো নির্বাচনে কারচুপি এটার, কিন্তু ওই সরকারের বিরুদ্ধে এমন কোনো আন্তর্জাতিক ব্যবস্থা নিতে দেখা গেল না। কিংবা বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত যে মুখ্য ভূমিকা পালন করছিলেন আগে গণতন্ত্রের পক্ষে, তিনিও ম্রিয়মাণ হয়ে গেলেন। এক পর্যায়ে তাকে সরিয়ে নেওয়া হলো এবং আমেরিকার ভূমিকা কেমন একটা হ্যাজি মনে হলো। তখন কিন্তু আমরা আরও অনেক হতাশ হয়ে পড়লাম যে মনে হয় শেখ হাসিনাকে আর তাড়ানো যাবে না। সেই অবস্থায় একটা অগ্নি স্ফুলিঙ্গের মতো এর এসে আবির্ভূত হয়ে একটা অসম্ভবকে সম্ভব করে ফেলল। সেই তরুণরা পরে যখন আস্তে আস্তে বিভিন্ন রাষ্ট্র সংস্কার, এটা ওইটা অসঙ্গতি দূর করার নানান রকমের তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটাকে সামনে নিয়ে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো, আকাঙ্ক্ষাটা কিন্তু সঙ্গত কারণে ওর ধারাবাহিকতায় আমাদের আরও বেড়ে গেল যে নিউ ব্লাড, নিউ জেনারেশন, তারা লোভের ঊর্ধ্বে। সাধারণত পচে যাওয়ারও তো একটা টাইম লাগে, রাজনীতি করতে করতে যারা পচে গেছে, পচে যাওয়ার একটা টাইম লাগে। ইয়াং বয়সে তো অনেক উদ্যমী থাকে, সততা থাকে ভেতরে, মানুষের জন্য দেশের জন্য করবার আকাঙ্ক্ষা থাকে, যে কারণে দেখবেন বিভিন্ন যুদ্ধে জীবন দিতে গিয়ে আন্দোলনে তরুণরাই বেশি দেয়, কারণ ধরুন আবেগ থাকে। সেই আবেগী তারুণ্য নির্ভর সৎ একটা গ্রুপ তারা যখন আসলো, আসার পরে তাদের কার্যক্রমটায় আমরা একটু হোঁচট খেয়েছি। হোঁচট কীভাবে খেয়েছি? এক হলো তাদের নেতৃত্বের মধ্যে কোঅর্ডিনেশনের সাংঘাতিক অভাব দেখলাম। এই নেতা এক কথা বলে, ওই নেতা আর এক কথা বলে। এই নেতা মেঠো বক্তৃতায় আগে ট্রেডিশনাল নেতাদের মতোই বক্তৃতা দেয়, তারপর বলে এটা রাজনৈতিক বক্তব্য, অনেকটা অ্যাক্টিভিস্টের মতো। এবং ট্রেডিশনাল অন্য যেই পলিটিক্সের উপর বাংলাদেশের মানুষের অনীহা তৈরি হয়ে গেছে বলে নতুন পথ খুঁজছিল নিঃশ্বাস নেবার জন্য, এদেরকে দেখতেছে তাদেরই একটা রেপ্লিকা এরকম। তারপর হলো তারা দেখা গেল অন্যকে আক্রমণ করা, আওয়ামী লীগ প্রতিপক্ষ, ফাইন। গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তি, তাদেরকে শুরুতেই যদি আপনি শত্রু বানিয়ে ফেলেন কথা দ্বারা, আক্রমণ দ্বারা, দেখা গেল যে এই এনসিপির কোনো নেতা বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতিও সম্মান দিয়ে কথা বলে না, অ্যাকসেপ্ট খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে এরা সবসময় সম্মান করেছে, কিন্তু এর বাইরে শীর্ষ নেতৃত্ব থেকে এই দলের অনেক নেতাদের নিয়েই অসম্মানজনক মন্তব্য করা শুরু করলো। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত এনসিপির এক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে খুব আপত্তিকর বক্তব্য দিল। এগুলো একেবারে অপ্রয়োজনীয় ছিল, মানে অদরকারি কথা। এই আন্দোলন, রাজনীতি কোনো কিছুর জন্য এগুলো প্রাসঙ্গিক ছিল না। এগুলা করে আস্তে আস্তে দূরত্ব তৈরি করলো, জামায়াত ইসলামের সঙ্গে দূরত্ব তৈরি করছে।
এই যে প্রচলিত ধারার যে রাজনৈতিক দল তাদের ফেলে দিয়ে এরা একা সব কিছু করবে, সেই শক্তি সামর্থ্য অবস্থান এই বাস্তবতা তো নাই। ফলে তাদেরকে ওন করে নিয়ে তাদেরকেও সংশোধনের জন্য আহ্বান জানানো, নিজেরা তাদের সঙ্গে কিভাবে একসঙ্গে কাজ করবে সেই সব কাজ করতে পারে। পাশাপাশি কি হলো, তাদের কোনো কোনো নেতা এবং পরিবারের বিরুদ্ধে কিছু দুর্নীতি বা অনিয়মের অভিযোগ চলে আসলো, এবং এক নেতা 150 গাড়ি নিয়ে শোডাউন করতে যায়। এটা তার প্রয়োজন ছিল না, সে তো শোডাউনের রাজনীতির ধারক বাহক সে না, এটা তো আমরা আশা করিনি। কোনো কোনো নেতা দেখা গেল দাবি গাড়িতে যাচ্ছে এবং পরে বলছে এক নেতা যে আমি অমুক দলের এক নেতার কাছে চেয়েছিলাম, ব্যবসায়ীর কাছে চেয়েছি, তিনি দিয়েছেন, দরকার ছিল না। কোনো কোনো নেতাকে দেখা গেল এই যে বই ছাপার কাজ নিয়ে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ চলে আসছে, একাধিক অভিযোগ চলে আসছে এবং তাকে সাময়িক বরখাস্ত করতে বাধ্য হলো। কোনো কোনো নেতার অনৈতিক কার্যক্রম ফেসবুক ভার্চুয়াল মিডিয়ায় এভাবে আসা শুরু করলো। কারো কারো পরিবারের সদস্যরা যেটা হওয়ার দরকার ছিল না আগেই সতর্ক করতে পারত যে আমার বাবা মা বোন আত্মীয় কাছের লোক যে তোমরা এমন কোনো টেন্ডারের জন্য কিংবা ব্যবসার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে বা তদবিরে এমন কোথাও সম্পৃক্ত হয়েও না যেটা আমার সঙ্গে যায় না। আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে নতুন রাজনীতি, আমাদের যে নতুন বন্দোবস্ত করার বয়ান, তার সঙ্গে ম্যাচ করে না এমন কিছু করো না তোমরা অন্তত। তো যারা নিজের ফ্যামিলিকে এটুকু বোঝাতে পারেনি তাদের প্রতি আস্থার ঘাটতি কারো কারো কিন্তু তৈরি হতেই পারে। এইভাবে নানাবিধ কারণে চেইন অফ কমান্ডের ল্যাকিং, তাদের কথাবার্তার কোয়ার্ডিনেশন নাই, আক্রমণাত্মক, যখন তখন বাচ্চা ছেলের মতো বিভিন্ন ইস্যু নিয়ে নেমে পড়া, আলোচনা করে যেটা সমাধান করা যায় সেটা আলোচনা না করে যখন তখন হুমকি দেওয়া, এই সব জিনিস তাদেরকে অনেকের তাদের প্রতি যে মায়া এবং ভালোবাসা ছিল সেটা কিন্তু কিছুটা হলো কমিয়ে ফেলেছে। আর রাজনৈতিক শক্তিগুলো যারা মাঠ দখল করে রাখতে চায় এবং নতুন ইমার্জিং কোনো ফোর্সকে ভয় পায়, স্বাভাবিকভাবেই প্রচলিত ধারার সব ব্যবস্থায় পৃথিবীর সব দেশে সব যুগে দেখবেন যখনই নতুন কোনো কিছুর ইমার্জ করে তখন ট্র্যাডিশনাল যারা তারা শুরুতে একটা আতঙ্ক বোধ করে। সেই আতঙ্ক বাস্তবায়িত হতেও পারে না হতে পারে, পরে দেখা যাবে, কিন্তু শুরুতে কিন্তু একটা আতঙ্ক বোধ করে যে আমাদের চ্যাটটা কি নড়বড়ে হয়ে গেল বা আমাদের জায়গা কি নড়বড়ে হয়ে যাচ্ছে। তারা তো সুযোগ খোঁজে, তারা সুযোগ পেয়ে গেল যে না এদের দিয়ে হচ্ছে না। এই সব কারণে, এদের ভুলের কারণে, এদের অগোছালো ভাবের কারণে এরা নিজেরাই সুযোগ করে দিয়েছে অন্যদেরকে আক্রমণ করবার। এইটা ডক্টর সায়ন্ত, সংস্কার আর নির্বাচন এই বিতর্কে কিন্তু এখন দেশ পার করছে সময়, এবং একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে সংস্কারের এজেন্ডাকে অনেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং এনসিপির এজেন্ডা বলে গুলিয়ে ফেলছেন, এবং এর প্রভাবটা কিন্তু সংস্কারের মধ্যে গিয়েও পড়ছে। এতে অনেক মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি হচ্ছে না। যেমন জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, আনুপাতিক পদ্ধতির উচ্চকক্ষ, সংবিধান সংশোধনের পদ্ধতি, একই ব্যক্তির একাধারে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা না হওয়া, এক ব্যক্তির দুবারে বেশি প্রধানমন্ত্রী না হওয়া ইত্যাদি। অনেকে বলছেন যে প্রধানমন্ত্রীর যে একচেটিয়া ক্ষমতা রয়েছে এটাকে রাশ টেনে ধরার জন্য সংস্কারগুলো ভীষণ প্রয়োজন। এই প্রশ্ন কিন্তু উঠেছে রাজনৈতিক অঙ্গনে যে একটি দলের মতামতের ভিত্তিতে কি সংস্কার হবে বা হওয়া উচিত? আপনি কি বলবেন? প্রথম কথা হলো গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার এবং এনসিপির বিষয়ে যে গুলিয়ে ফেলছে সবাই, সেটার একটা মনস্তাত্ত্বিক দিক আছে। মনস্তাত্ত্বিক দিকটা এরকম যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শুরুতে একটু আবেগায়িত হয়েই হয়তো বলে ফেলেছিলেন যে ছাত্ররা আমার প্রাথমিক নিয়োগদাতা, আবার একজন ছাত্র প্রতিনিধিকে একটা মঞ্চে তুলে বলে দিয়েছিলেন মাস্টার মাইন্ড, তাকে আবার পরে উপদেষ্টা বানালেন। এইসব করে আবার ছাত্রদের প্রতিনিধিরা উপদেষ্টা পরিষদে ঢুকলো। ফলে এই সরকারের প্রাথমিক নিয়োগদাতা এই ছাত্ররা, এই সরকারের মধ্যে তাদের 3 জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা, এবং এই ছাত্রদের
ভয়ে হোক অথবা তাদের সঙ্গে সমঝোতার কারণে হোক, তাদের মতের বাইরে গিয়ে এই সরকার অনেক কিছু করতে সাহস রাখে কিনা সেরকম প্রশ্নটা আসলো। এর পরে দেখা গেল যে এই সরকারের এই সংস্কার কেন্দ্রিক নানান বিষয় নিয়ে তাদেরকে নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের বা কোনো কোনো গোষ্ঠীর একটা সন্দেহ তৈরি হলো যে সংস্কার করার জন্য তারা তাদের ক্ষমতার টাইমটাকে দীর্ঘায়িত করতে চায় কিনা। সত্য মিথ্যা যাই হোক, একটা সন্দেহ দ্বন্দ্ব তো তৈরি হলো, একটা মনস্তত্ত্ব এটা আপনি ভাবেন। আবার এনসিপিও বলছে যে সংস্কার পুরা না করে নির্বাচন নয়। এনসিপির নেতা বলছেন শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়, প্রকাশ্যে এরকম বক্তৃতা দিচ্ছে। তখন মনে হয় যারা ওই সন্দেহটা পোষণ করে তারা মনে করতে পারে যে এই সরকার এনসিপিকে ব্যবহার করছে কিনা, অথবা সরকারের এনসিপির ইন্টারনাল কোনো ইকুয়েশন আছে কিনা যে দুইজনের সুর এক হয়ে যায়। ফলে এই মনস্তত্ত্বটা অন্যদের প্রভাবিত করে, ভাবিত করে, সে কারণে গুলিয়ে ফেলতে পারে। এটা এক। দ্বিতীয় হলো, আপনার সংস্কার প্রশ্নে কখনোই সব দল এক হবে না। বেসিক কিছু জায়গায় এক হবে, যেমন নারীর ক্ষমতায়ন প্রশ্নে সংসদ সদস্য নারী 50 থেকে 100 করতে যাচ্ছে বিএনপি, অন্যরাও বাড়াতে বলছে। কিন্তু এটা কি সরাসরি নির্বাচনে হবে, নাকি ওই যে সংরক্ষিত হবে, নাকি ওই যে ভাইস চেয়ারম্যানের মতো ওইরকম আপনি ঠুটো জনগণনা বানিয়ে রাখবেন নির্বাচিত করেও, এটা তো একটা আলোচনার বিষয়, হুট করে 3 দিনের সিদ্ধান্তের বিষয় নয়। আপনি আপার কক্ষ হবে, আপার কক্ষের প্রতিনিধি আপনি যে দল যে সংখ্যক সংসদ সদস্য পাবে সেটা যদি আপনি প্রচলিত এখন যেভাবে জয় পরাজয় নির্ধারিত হয় এই পদ্ধতিতে থাকে তাহলে একরকম, যদি সেটা আপনার ভোট প্রাপ্তির আনুপাতিক হারে যান তাহলে একরকম। এখন এইখানে আপনি যদি এই জয় পরাজয় যদি ভোট প্রাপ্তির আনুপাতিক হারে না যান, আবার আপনি উচ্চকক্ষে আনুপাতিক হার প্রত্যাশা করেন, তাহলে এটা ম্যাচ করে না। এইটাও সময় সাপেক্ষ ব্যাপার এবং উদ্দেশ্য কি, প্রথমবার করলে তার একটা ট্রায়াল এরর বোঝার বিষয় আছে, সেই কারণে ম্যাচ করছে না। এখন এরকম সাংবিধানিক কাউন্সিল গঠন বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বলেন, এই যে এক ব্যক্তি থাকতে পারবে কিনা এগুলোর যে দ্বিমতগুলো তৈরি হয়েছে, সেইটা এখনও বিএনপি বলে দেয়নি যে এটাই আমার অনর অবস্থান। তারা বলছে এটা নিয়ে আমরা দলীয় ফোরামে আরও আলোচনা করব এবং পরবর্তীতে ফাইনাল জানাবো। যদি বিএনপি না জানায়, ধরেন না জানালে কি হলো, সেটা তো এই রাজনৈতিক দলগুলোর জন্য সেলিং পয়েন্ট হতে পারে যে দেখো ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলছিলেন যে আপনারা কি কি সংস্কার চান বলেন, আমরা প্রস্তাব দিচ্ছি, আপনারা দেন, সব দেন, না করতে চাইলে ওয়েবসাইটে আমি দিয়ে দিব এই দল এটা চায়নি, এই দল এটা চায়নি, এই দল এটা চায়নি। এটা কিন্তু এক ধরনের স্বচ্ছতা আর এক ধরনের থ্রেট, যে মানুষ সব জানুক আপনার ভূমিকাটা কি, so that they can decide they will choose you or not. সেই ক্ষেত্রে বিএনপি যদি তার চাওয়াটা যদি অন্যায্য হয়, সেটা অন্য রাজনৈতিক দলের জন্য তো সেলিং পয়েন্ট, সুবিধা। আপনি বলে দিবেন যে এই সংস্কার আমি চেয়েছিলাম, বিএনপি চায়নি, ভোটের মাঠে আপনি সেটা দ্বারা প্রভাবিত করেন এবং আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে আপনি অঙ্গীকার করেন যে আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা এটা করব, বিএনপি এটা করবে না। সেটাই তো প্রতিযোগিতা ভোটের মাঠে। সুতরাং ভোটের বাজারে তো প্রত্যেক দল ম্যানিফেস্টো দিবে, সব দল যদি এখন এখানে ঐক্যমত হয়ে সব কিছুতেই একমত হয়ে যায়, তাহলে নির্বাচনী ম্যানিফেস্টো কি সব দলের এক ম্যানিফেস্টো হবে? হবে না তো। সুতরাং এই পার্থক্য থাকবে। বেসিক কিছু জায়গায় যদি একমত হওয়া যায়, তারপর নির্বাচনটা হলে সংসদে আলোচনা করে আরও অ্যাকুরেসি এনে যদি সিদ্ধান্ত নেওয়া যায় এবং সেই সিদ্ধান্ত যদি গণবিরোধী হয়, তাহলে এই যেই দলগুলি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে না কিন্তু এমপি নির্বাচিত হবে, অথবা এমপি নির্বাচিত না হলে রাজনীতিতে তো থাকবে, তারা জনমত গঠন করবে, তাদের বাধ্য করবে এবং ভবিষ্যতে বিএনপিও যাতে ফ্যাসিবাদী আচরণ করতে না পারে সেই ব্যাপারে জোরালো ভূমিকা পালন করবে, এই দেশবাসী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সুতরাং এত আতঙ্কিত হওয়ার কি আছে? প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ডক্টর সায়ন্ত সাখাওয়াত। এনসিপির একজন আলোচিত নেতা হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে একটা স্ট্র্যাটেজি লিখেছেন যে দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব হয়ে যাওয়ার এত মাস পরেও বিপ্লব নিয়ে না আছে কোনো ঘোষণা, না আছে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা। যে যখন পারে যেভাবে ইচ্ছা এই দ্বিতীয় রিপাবলিকের উত্থানের পেছনে লক্ষ কোটি সাধারণ জনতার সংগ্রামকে অপমান করে যাচ্ছে কিংবা তাচ্ছিল্য করে যাচ্ছে। ডক্টর সায়ন্ত, পরিস্থিতি যদি এমনটি হয় তাহলে এর পেছনে কারণটা কি? না, ঠিক তাচ্ছিল্য যারা করছে তারা অন্যায় করছে। এই যে আমাদের ছেলে মেয়েরা, এই যে এত মানুষ রক্ত দিলে, এই রক্তের সঙ্গে তো বেইমানি করা যায় না। তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। তাদের উত্তরসূরি কেউ যদি গ্রহণযোগ্য আচরণ না করে, সেটা সমালোচনা, ন্যায্য সমালোচনা, সেটা করব আমরা। কিন্তু কোনোভাবেই জুলাই অভ্যুত্থানকে কটাক্ষ করা, তাচ্ছিল্য করা, ছোট করা, এটা যারা করেন তারা নিজেদেরকে ছোট করেন এবং দেশ বিরোধী ভূমিকায় নিজেদেরকে অবতীর্ণ করান। এই ব্যাপারে কোনো আপোষ নাই। ৭১ নিয়ে যেরকম মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপোষ নাই, এই ২৪-এর গণ অভ্যুত্থানেও ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য যে রক্ত দিল যারা, যারা আহত হলো, তাদের এই ব্যথা, এই বেদনা, এই রক্ত, তার সঙ্গে বেইমানি করাটা খুব অন্যায়। যারা করছে তারাও দুদিন আগে পরে খেসারত দিবে। এখন কথা হলো গিয়ে আবার এই যে হাসনাত আবদুল্লাহ বলেন বা অনেক নেতারা এই যে অতি ফ্যান্টাসি করতে গিয়ে অতি আবেগতাড়িত হয়ে রোমান্টিসিজমের মধ্যে নিয়ে যান পলিটিক্সটাকে, এইটাও আবার বাড়াবাড়ি যাতে না হয়। এই যে বারবার বলছেন বিপ্লব বা বলছেন দ্বিতীয় রিপাবলিক, বিপ্লব নিয়ে সবচেয়ে বড় ওনাদের গুরু প্রবক্তা যে আমাদের আলোড়িত করতেন ফরহাদ মাজার, উনি পর্যন্ত শেষ পর্যন্ত বলছেন এটা বিপ্লব না। ফরহাদ মাজার কখন কোন দিকে বলা মুশকিল। আচ্ছা, যাই হোক, আমি বলছি বিপ্লব না। বদরুদ্দিন উমর বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, এখনো পর্যন্ত তার কথা খুব প্রণিধানযোগ্য। তিনি আর্টিকেল লিখে বলছেন এটা কেন বিপ্লব নয়, এই গণ অভ্যুত্থান কেন, এবং এইটা নিয়ে আপনি বিপ্লব বলে আর কিছু কিছু মানে ভার্চুয়াল মিডিয়ার ইনফ্লুয়েন্সার তারও এটাকে বিপ্লব বলে মাথায় ঢুকিয়েছে। বিপ্লব হতে হলে যেই ক্রাইটেরিয়া লাগে তার মধ্যে যে এই অভ্যুত্থানটা পড়ে না, সেটা স্বীকার করে নিয়ে অভ্যুত্থানকে অভ্যুত্থানের মর্যাদা দিয়ে এর যে গোল সেটা অ্যাচিভ করলে কি এই ইভেন্ট ছোট হয়ে যাবে? মুক্তিযুদ্ধ নিয়ে অনেক সময় অনেক এরকম কথা উঠতো যে ৩০ লাখ শহীদ নিয়ে সমালোচনা করা যাবে না, এর সংখ্যা নিরূপণ করা যাবে না। আমি বহুবার বলেছি, ভাই এই সংখ্যাটা যদি ৩০ লাখ না হয়ে ৩ লাখ হয় বা ২ লাখ হয় বা ১ লাখ হয়, তাতে আমার মুক্তিযুদ্ধের মাহাত্ম্য এক বিন্দু কমে যাবে না। রক্ত দিয়েছে, মা বোনের সম্ভ্রম গেছে, একটা দেশ ৯ মাস দোজকে ছিল এবং জীবনপণ লড়াই করে এই দেশ উদ্ধার করেছে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা। সুতরাং মাহাত্ম্য ছোট হয়ে যায় না। রিয়ালিটি ইজ রিয়ালিটি, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, সেটা আপনাকে সামনে আনতে হবে। অতি ফ্যান্টাসি করে, অতি রোমান্টিসিজম, অতি হিরোইজম, এর কোনোটাই কিন্তু আমরা কিন্তু একটা জিনিস, আমরা কিন্তু বিশ্বের ইতিহাসে একটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো এই ধরনের ঘটনা যেখানে ঘটে, এটা বিপ্লব বলুন বা এই ধরনের একটা গণ অভ্যুত্থান, বিশেষ করে এই জাতির ঘাড়ে একটা জগদ্দল পাথরের মতো এই ফ্যাসিস্ট সরকার ছিল, তাদেরকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এটা অনেক বড় ঘটনা। এবং একটা মজার বিষয় হলো কি, আমাদের দেশে যে ঘটনাটা ঘটেছে, যেভাবে ঘটেছে, এটা কিন্তু বাইরে প্রচুর আলোচনা হচ্ছে। রাজনীতির শিক্ষা এটা একটা নতুন পাঠ্য মতো একটা বিষয় দাঁড়িয়েছে, যদি আমাদের দেশে সেভাবে মূল্যায়নটা করা হচ্ছে না। এখন দ্বিতীয় রিপাবলিকের কথা বলা হচ্ছে, অনেকে বলছেন, কিন্তু এই ব্যাপারেও একেবারে দ্বিতীয় রিপাবলিক দরকার নেই, অমুক এরকম কেউ বলছেন এটা থাকতে হবে। কিন্তু এই গণ অভ্যুত্থানের ইতিহাসটা কি সংবিধানে থাকা উচিত নয় কোনো না কোনো ভাবে? না, অবশ্যই এই কথা উল্লেখ থাকা দরকার। সে ব্যাপারে কোনো দল দ্বিমত করতে পারে, এটা আমার ধারণায় আসে না, দ্বিমত করবে না আমার ধারণা, এটা আসবে, গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে আসবে।
কিন্তু এটাও সত্য যে এটা নিয়ে আলোচনা গবেষণা অনেক কিছু সারা পৃথিবীতে হচ্ছে হবে। আপনি যদি এটা ব্যক্তিগত প্রচারের কথা মতো মনে হতে পারে, আমি এই জুলাই গণ অভ্যুত্থান এবং এই সময়ে আমার ২০ দিন যে জেল খাটার অভিজ্ঞতা সেটা নিয়ে একটা বই লিখেছি, জুলাই গণ অভ্যুত্থান ও জেল জীবন। সেই বইতে এই কথাটা আমি এইভাবে এনেছি যে বাংলাদেশের এই আন্দোলনটা নিয়ে পৃথিবীর বহু দেশের রাজনৈতিক গবেষকরা গবেষণা করবেন এবং অনেক উপাদান খুঁজবেন। তার মধ্যে একটা উপাদান অনেককে আকৃষ্ট করবে যে একটা ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক শক্তি দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে তারা ফেল করে বসে আছে, সেই অবস্থায় কয়েকজন ছাত্র তাদের একটা কোটা সিস্টেম বাতিল নিয়ে চাকরি পাওয়ার অধিকার থেকে আন্দোলনের সূত্রপাত করে সেই আন্দোলনটা থেকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত হয়ে সেই আন্দোলন রাজনৈতিক আন্দোলন হয়ে গণ অভ্যুত্থান হয়ে হাসিনার মতো একজন ফ্যাসিস্টের কিভাবে পতন হয়ে যায়। আপনি স্টার্টিংটা দেখেন, ওই স্টার্টিং থেকে এসে এইভাবে সরকারের পতন, এই উদাহরণ কিন্তু বিশ্বে বিরল। পৃথিবীর বহু দেশে এরকম অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানগুলো রাজনৈতিক শক্তিগুলো নেতৃত্ব দিয়ে করে, রাজনৈতিক ছাত্ররা সংগঠনগুলো নেতৃত্ব দিয়ে করে, সেনাবাহিনীর ভেতর থেকে বিপ্লব সংগঠিত হয়েছে, অভ্যুত্থান এসছে, বিভিন্নভাবে এসছে। কিন্তু একেবারেই নিরপরাধ সাধারণ শিক্ষার্থী মেধাবী তারা শুধু চাইলো যে আমাকে পরীক্ষা দিয়ে আমার মেধায় চাকরিটা পেতে দাও, তুমি আমার এই মেধায় না দিয়ে এটা কোটারি সিস্টেম করে তুমি তোমার পোষ্যদের সব দিয়ে দিবা, এটা করে দেশ জাতির ক্ষতি করো না, আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করো না। সেই দাবিটুকু কিভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে কোথায় গেল, এই ইভেন্টে অ্যানালাইসিস করলে দেখবেন সারা পৃথিবীতে এটা মেলানো ভেরি আনকমন। ফলে গবেষণার অনেক উপাদান আছে। এই যে মাত্র এই কয়েকদিনের মধ্যে একটা অভ্যুত্থান কিভাবে হলো, শেখ হাসিনা এতদিন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞ, সে যদি এই ছাত্রদের ডেকে বলতো যে কোটা সিস্টেম বাতিল চাও, আমি তো আগেই বাতিল করে দিয়েছি নির্বাহী আদেশে, তারপরে আদালত স্থগিত করেছে, দেখো আদালতে কি হয়, না হলে আসো নির্বাহী আদেশ ক্ষমতা তো আমার রইলই, তোমরা কি কি চাও, তোমরা প্রস্তাব দাও, সংস্কার কি চাও আমি করে দিব, সংস্কার তো আমরা অতীত করেছি, অনেক কিছু এখনো করব। যদি শুধু এই বুদ্ধিটা শেখ হাসিনাকে কেউ দেওয়ার মতো কেউ কাছে থাকতো বা শেখ হাসিনা ভাবতো এই ছাত্রদের ডেকে এটা করতো, এই ছাত্ররাই 18 সালের মতো বেরিয়ে এসে মিষ্টি বিতরণ করে শেখ হাসিনা নামে শেখ মুজিবের নামে মিছিল দিত। আমার ওই বইতে উল্লেখ করেছি 18 সালে যারা এই কোটা সিস্টেমের জন্য আন্দোলন করেছিল, যখন কোটা সিস্টেম বাতিল করলো, তারা তখন মিছিল করেছে, শেখ মুজিবের প্রতিকৃতিতে গিয়ে ফুল দিয়েছে এবং তারা স্লোগানই দিত শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। অথচ শেখ হাসিনা 16 বছর ধরে, 18 সাল ধরলে আপনার, তার আগে 9 সাল থেকে 18 সাল 9 বছর ধরে গোটা সিস্টেমটাকে বৈষম্যের কাতারে নিয়ে ভোটবিহীন করে ফেলেছে। অন্য কোনো বৈষম্য কিন্তু এদের নজরে আসে নাই, বলে শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। এইবারও যদি শেখ হাসিনা করতো তাই দিত। সেইখান থেকে আন্দোলনটা কিভাবে মোড় নিয়ে রাজনীতিবিদদের হিডেন যে তাদের গাইডলাইন ছিল এবং সঙ্গত কারণে কৌশলগত কারণে বিএনপি জামায়াত ইসলাম সহ অন্য রাজনৈতিক দলগুলো তাদের ব্যানার নিয়ে রাজনীতির সামনে এবার দাঁড়ান, এটা তো পরিকল্পিত, প্ল্যান করা, ছাত্রদের সঙ্গে লিয়াজো করা, সব করা, এটা বিরল ঘটনা। ফলে এটা গবেষণাযোগ্য অবশ্যই, এবং দেশে বিদেশে প্রচুর গবেষণা হতে হবে। সায়ন্তন সাখাওয়াত, একটা নতুন ভাবে একটি ঘটনা সামনে আসছে, সেটি হলো আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। দাবি ওঠার কারণে আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে। সরকার বলছে যে তারা কঠোর পদক্ষেপ নেবে বা নিচ্ছে। আমরা দেখলাম যে এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে মাঠে নেমেছে। তারা সরকারকে 15 দিনের আলটিমেটামও দিয়েছে। আমরা আরও দেখলাম যে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থীরা এই বিষয়ে সোচ্চার হয়েছে। তারা আইন উপদেষ্টাকে স্মারকলিপিও দিয়েছেন। আইন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইতিবাচক কিছু বলবেন এমন একটা আশা তারা করেছিল, কিন্তু কোনো আশার বাণী তাদেরকে আইন উপদেষ্টা শোনাতে পারেননি। ছাত্ররা জানিয়েছেন যে আইন উপদেষ্টার সঙ্গে আলাপ আলোচনার তাদের মনে হয়েছে সরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও দূতাবাসগুলোর প্রশ্নের মুখোমুখি হতে চায় না বলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। তাহলে কি হবে? না, ছাত্রদের এইরকম মনে হওয়াটা অসঙ্গত না।
ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি সংবাদ মাধ্যম এবং কূটনীতিকদের প্রশ্নের জবাবে বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই। এটা একদম স্পষ্ট এসছে। বিএনপি বলছে এই আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে তারা না, একটু ফাঁক রেখেছে। যদি বিচারিক প্রক্রিয়ায় হয় বা অন্য কোনো আলোচনা অন্যভাবে হয় সেটা স্পষ্ট করেনি। জামায়াত ইসলামের আমির দেশের জাতীয় দৈনিক ইন্টারভিউ দিয়ে লিখিতভাবেই তো আসছে, পড়েছি আমরা, তিনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামায়াত এখনো সিদ্ধান্ত নেয়নি। এনসিপি নিষিদ্ধ চাচ্ছে, কখনো কখনো তাদের মনোনীত উপদেষ্টারাও নিষিদ্ধর সিদ্ধান্ত নেই বা এই পরিকল্পনা নেই বা তারা নিষিদ্ধ এখনই চায় না, এরকম মন্তব্য দিয়েছে। ফলে একটা ধোঁয়াশা আছে। কিন্তু একটা ফ্যাসিবাদ গণহত্যা করে পতিত হয়ে পালিয়ে গেছে। এখন এটা যেমন বাস্তবতা, এটাও বাস্তবতা যে এই দেশে আওয়ামী লীগের কর্মী এবং সাধারণ সমর্থকের সংখ্যা অনেক। শুধু নেতা লুটেরা চোর বাটপার না, এর বাইরে সাধারণ যারা আওয়ামী লীগ করেও নিগৃহীত এরকম কর্মীও তো আছে। এই দেশে অনেক নেতা কর্মী, অনেক সমর্থক তাদের আছে। এখন এত বড় একটা দলকে আপনি একবারে নিষিদ্ধ করে দিলে সেটা কি দেশে যে বিভাজন তৈরি করবে সে সামলাতে পারবো কিনা, সেটার পরিকল্পনা কি, এটা একটা ভাবনার বিষয় আছে। কিন্তু তাই বলে তাদেরকে নির্বিঘ্নে আপনি আবার রাজনীতি করতে দিবেন, নির্বাচন করতে দিবেন? যদি সেটা না হয় তাহলে এখন যদি তারা ঝটিকা মিছিল নামায়, আপনি শুধু মিছিল নামানোর অপরাধে তাদের কি পিটাতে পারবেন, গ্রেপ্তার করতে পারবেন? কারণ এটা তার গণতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ তো এই কাজটাই জামায়াত ইসলাম বিএনপির উপর করতো। তাহলে তাদেরকে আপনি কেন মিছিল করতে দিবেন না? তাহলে মিছিল থেকে আপনাকে বাঁচতে হবে এর মধ্যে মামলার আসামিকে, এর মধ্যে ফুটেজ দিয়ে বাইর করতে হবে কে গণহত্যার সময় অস্ত্র নিয়ে লাঠি নিয়ে নেমেছিল অথবা ফেসবুকে কে স্ট্যাটাস দিয়েছে। ওই সময় সরকারের আছে সেই ম্যান পাওয়ার কোথায়, বা এই টেকনোলজি দিয়ে কি কাজে বসে থাকবে তারা? তাহলে সেইখানে খুব সহজ উপায় তো ছিল যে আওয়ামী লীগ ঘৃণিত গণহত্যাকারী পতিত পলাতক ফ্যাসিবাদ, তারা এখন মিছিল নামালে জনরোষের মুখে পড়বে, জনগণ সেখানে তাদেরকে আক্রমণ করতে পারে দেশ বিরোধী জনবিরোধী গণহত্যাকারী হিসেবে। তাদেরকে রক্ষা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য সাময়িক কালের জন্য হইলেও তো চাইলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পারে, পুলিশ পারে, তাদের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে পারে, পারে না? ভেরি সিম্পল, এটা বাংলাদেশের আইনসম্মতভাবে পারে। এবং সেটা যদি করে, তারপর যদি পুলিশ অ্যারেস্ট করে কেউ মিছিল নামালে, তখন তো বলতে পারবে না যে আপনি ওকে ধরেছেন কেন, আপনিও তো সেই শেখ হাসিনার মতো। সেটা আরেক জিনিস, এইটা এক জিনিস। আরেকটা পয়েন্ট বলি, আরেকটা হচ্ছে কি নিবন্ধন বাতিল। জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল অন্যায়ভাবে। ৭১-এর ঘটনা অনেক আগের এবং সেটার বিচার সেটার মতো নানান কাহিনী আছে, অত বিস্তারিত বয়ান করব না। তারা গণহত্যা করলে ৭১ সালে তাদের বিরুদ্ধে সে অভিযোগ আছে, সেটার অন্য বিচারিক প্রক্রিয়ায়ও গেছে। কিন্তু এই বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে তাদের বিরুদ্ধে তো আওয়ামী লীগের মতো গণহত্যার অভিযোগ ছিল না, তাদেরকে নিবন্ধন পর্যন্ত বাতিল করেছে। নিবন্ধন বাতিল অবস্থায় জামাত ইসলাম নির্বাচন করেছে বিএনপির সঙ্গে মিলে, ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। তাদের ওই জনসম্পৃক্ততা, ওই জনপ্রিয়তা এবং ওই গার্ডস তাদের ছিল, তারা ধরে রাখার জন্য এখানে একটা বড় আসতে পারে। যদি আওয়ামী লীগেরও যদি নির্বাচন কমিশন চায় যে নিবন্ধন বাতিল করবে, এরকম গণহত্যাকারী একটা দল নির্বাচনে এর পরপরই এখন আসবে, জনগণ মেনে নিবে না, নিবন্ধন বাতিল করা হলো, সেটা করা যায় কিনা ভাবা যেতে পারে। তাহলে তাদের মধ্যে যারা জনপ্রিয় তারা তাদের জোটের অন্য দল আছে, ওই ওয়ার্কার্স পার্টি বা ওই এনু মেননের দল থেকেও তো নির্বাচন করতে পারে। তারা তো যারা জনপ্রিয় এবং গ্রহণযোগ্য তারা স্বতন্ত্র ইলেকশন করতে পারে। এখানে একটা বড় প্রশ্ন এসছে, সেটা হলো যেটা আপনি উল্লেখ করেছিলেন, সেটি হলো যে একটি দল নিষিদ্ধ নয়, তাকে আপনি মিছিলে বাধা দিবেন কেন, কিভাবে? এই যে বললাম। এবং এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো আপনার পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা পদক্ষেপ নিবে, কিন্তু রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিস্ট বিরোধী ছিল তারা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কিন্তু এরা এই গলা বের করে যে মিছিল করার চেষ্টা করছে সেটা কিন্তু করতো না। এবং এই অভিযোগও তো উঠেছে কেউ কেউ রাস্তা ভাড়া দেয় না, এইটা যতটা সরলভাবে বলে ততটা না। জামায়াত ইসলামকে কেউ, আওয়ামী লীগের কেউ রাস্তা ভাড়া দেয় নাই, পাইলে যেখানে পায় ওইখানেই কচুকাটা করতো। জামায়াত ইসলামও কিন্তু
নিষিদ্ধর প্রক্রিয়া চলছিল, নিবন্ধন বাতিল করেছে, 16 বছর অফিস খুলতে দেয়নি, সেই অবস্থায় জামায়াত ইসলাম কিন্তু মিছিল করেছে। বিএনপির বিরুদ্ধে যখন সাঁড়াশি আক্রমণ করছে তখন বিএনপি এরকম ঝটিকা মিছিল করেছে। তো ওই সময়টা ফলে তুল্যমূল্য বিচার না, হয়? তুল্যমূল্য না। আমি বলছি যদি ডেডিকেটেড কর্মী থাকে, ডেডিকেটেড লোক থাকে, তাহলে এরকম ঝটিকা মিছিল অন্যের প্রশ্রয় ছাড়াও হতে পারে, সেটা বলছি আমি। তো সেই বিবেচনায় আপনার যেহেতু আপনি নিবন্ধন বাতিল করবেন নাকি নিষিদ্ধ করবেন, সেটার জন্য ঐক্যমত্যের প্রয়োজন, সরকারের সিদ্ধান্তের প্রয়োজন, বিদেশি অনেক দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার প্রশ্ন জড়িত। ফলে সেটা যদি আপনার সময় লাগে, ততদিন কি আপনি তাদের মিছিল করতে দিয়ে অ্যানার্কি তৈরি করবেন সোসাইটিতে? সেই সাময়িক সিদ্ধান্তটুকু তো আমরা সরকারের কাছে দেখতে পারি, এবং সেটাই যদি কোনো দল বাধা দেয় তাহলে সেটাও বলেন যে আমরা এই যে এদের মিছিল মিটিং বা কর্মসূচি নিষিদ্ধ করছি, গণহত্যাকারী হিসেবে তাদের বাঁচানোর স্বার্থেই করছি দরকার হইলে। কারণ আওয়ামী লীগ মাঠে নামলে যেভাবে তাদের উপর মানুষ খেপা, বিএনপি জামাত বা ছাত্ররা লাগবে না, তো সাধারণ মানুষও তো তাদের পিটাবে। তাইলে এই যে গণপিটুনির মুখে কি আওয়ামী লীগকেও সরকার ঠেলে দিতে পারে? সুতরাং তাদের রক্ষার, তারা দেশের নাগরিক, তো দেশের জনগণ, তাদের রক্ষার জন্য হলো তো একটা পদক্ষেপ সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিতে পারে। এখন সরকার কিছুই করবে না, সব দায় চাপাইয়া দিবে শুধু রাজনৈতিক দল, এরা মানছে না, এরা ঐক্যমত্য হচ্ছে না, এরা মত রাজনৈতিক দিচ্ছে দলগুলো না। কিন্তু সরকারের উপর চাপিয়ে দিচ্ছে। চাপিয়ে দিবে, কারণ এটা সরকারের দায়িত্ব। আইন শৃঙ্খলার অবনতি হলে ওর দায় কি বিএনপি নিবে, জামায়াত ইসলাম নিবে, এই ছাত্ররা নিবে? তার দায়িত্ব সরকারকে নিতে হবে। সুতরাং আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা তৈরি হচ্ছে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল দ্বারা। তাহলে সেটা নিরসন কল্পে সরকার সিদ্ধান্ত নিবে না? দরকার হলে সে বিষয়ে পরামর্শ চাক রাজনৈতিক দলের কাছে যে আমরা এটা করতে চাই, আপনারা কি বলেন? দেখেন কেউ বিরোধিতা করে কিনা। কেউ করবে না। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সায়ন্ত সাখাওয়াত। আপনি জানেন আমাদের দেশে প্রচুর বিদেশি কাজ করেন। আরও বলা ভালো যে এই বিদেশিদের বেশিরভাগই মূলত প্রতিবেশী দেশ ভারতের, এবং আমরা শুনেছি এখানে 5 লক্ষ লোক কাজ করেন, আমরা শুনেছি এখানে 20 লক্ষ লোক কাজ করেন, আমরা শুনেছি 10 লক্ষ লোক কাজ করেন। সংখ্যাটা যাই হোক না কেন, মূলত একটা বড় সংখ্যা, এবং তাদের ওয়ার্ক পারমিট আছে কি নেই তার কোনো ঠিক ঠিকানা ছিল না। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই এই বিষয়ে কিন্তু কাজ শুরু করে, এবং আমরা লক্ষ্য করছি যে এই কাজ শুরুর একটা প্রতিফলন ইদানিং দেখা যাচ্ছে। এখানে কিছু কিছু জিনিস পদক্ষেপ নিয়েছে সরকার, যে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সীমিত করা হচ্ছে, সাধারণ কাজ করা বিদেশিদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়বে না, ক্রিকেটার ছাড়া অন্য কোনো খেলোয়াড়কে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে না, আর ভিসার সঙ্গে কাজের অমিল পেলে কালো তালিকাভুক্ত করা হবে। আসলে আপনি নিশ্চয়ই জানেন যে ভারত একটি অনেক বড় দেশ, এবং তার লক্ষ লক্ষ নয় কোটি কোটি লোক দেশের বাইরে কাজ করে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, বাংলাদেশে তাদের রেমিটেন্সের পরিমাণ ছিল 5ম, কিন্তু কেউ কেউ বলে এটা হলো সরকারি হিসাব মতে, বৈধ পথে, এবং হুন্ডি বা আরও কিছু অবৈধ পথ যদি আমরা মিলিয়ে দেখি সেটা 3য় হতে পারে, 4র্থ হতে পারে। এর মানে এখানে প্রচুর লোক কাজ করতেন এবং করছেন, স্টিল নাও করছেন। এই যে সরকারের পদক্ষেপ, এটা কঠিনভাবে নিচ্ছে, তারা খুব গুছিয়ে নিয়ে কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়েছে। আপনি বিষয়গুলিকে কিভাবে দেখছেন?
এটা ডেফিনেটলি ভালো পদক্ষেপ। ভালো পদক্ষেপ এই জন্য যে বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রচুর শিক্ষিত বেকার ঘুরে ঘুরে পরীক্ষা দেয়, চাকরি হয় না। আর আওয়ামী লীগের এই 16 বছর তো তাদের সুপারিশ অথবা টাকা, তাদের দলীয় আনুগত্য, সুপারিশ অথবা টাকা, এর বাইরে তো চাকরি পাওয়া খুবই কঠিন ছিল অনেক জায়গায়, বিশেষ করে সরকারি, আধা সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে। সেই ক্ষেত্রে মেধা দিয়ে চাকরি পাওয়ার পথ একেবারেই সংকুচিত হয়ে গেছিল, বেকারের সংখ্যা অনেক বেড়ে গেছে। সেই জায়গায় বিদেশিদের এনে, বিশেষ করে ভারতীয়দের এনে যে আমাদের সব কাজ করাতে হবে, এটা সঙ্গত ছিল না। তার মধ্যে যারা করবে তারা যদি যোগ্য হয়, আমার যদি এইখানে কোনো প্রতিষ্ঠানে, কোনো কারখানায় স্কিল ম্যান পাওয়ার দরকার হয়, সেই হিসেবে যদি তাদের বৈধভাবে চাকরি দেয় এবং তার বাংলাদেশ যদি প্রাপ্য ট্যাক্সটা পায়, সেটাও একটা কথা ছিল। কিন্তু এই যে বললেন অবৈধ সংখ্যাটা অনেক ছিল, যেটা অবৈধভাবেই হুন্ডির মাধ্যমে টাকা নিয়ে যেত। আমি একটু যোগ করি, ফলে- এমনও হয়েছে ধরুন একজন হয়তো 5 লক্ষ টাকা বেতন পেতেন, ভারতীয় একজন এখানে কাজ করতেন, কিন্তু উনি বেতন নিতেন হয়তো 1 লক্ষ টাকা, আর 4 লক্ষ টাকা বলতেন যে আমাকে ক্যাশ দিয়ে দেন। ক্যাশ দিয়ে দেন এবং অবৈধ পথে নিত। এখন এই অবৈধ পথে নেওয়াটা, সেটা আমাদের বিভিন্ন গোয়েন্দা বিভাগ আছে, যেই প্রতিষ্ঠানে কাজ করে তাদের সততার প্রশ্ন আছে, দেশপ্রেমের প্রশ্ন এবং আছে। ওই সমস্ত প্রতিষ্ঠান এখন- এক ধরনের চাপে থাকতো, হ্যাঁ, তাকে নিতেই হবে। দেশপ্রেমের প্রশ্ন জড়িত আছে, এগুলোর ঘাটতি ছিল আমাদের। এখন দুইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতাম। এক হলো আমাদের এইখানে বেকারের সংখ্যা বাড়তো, আর একটা হচ্ছে কি আমাদের টাকাটা ওই দেশে চলে যেত অবৈধভাবে। এখন এটা সমাধান করবার জন্য এইটা একটা ভালো পদক্ষেপ, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে স্কিলড ম্যান পাওয়ারের ঘাটতি যেন আমাদের না হয়ে পড়ে। সেই ব্যাকআপটা কিভাবে সম্ভব? আপনাকে আমার একটা এক্সপেরিয়েন্স বলি। প্রায় 12 বছর 13 বছর আগে মালয়েশিয়া গভর্নমেন্টের একটা প্রোগ্রাম ইনভিটেশনে আমি গিয়েছিলাম। ওইখানে ওদের অনেকগুলো হসপিটাল ভিজিট করি, আমাদের দেখিয়েছে হাউ দে রান দেয়ার হসপিটাল। একটা তথ্য এখন থেকে 12-13 বছর আগে এমন দিলেন যে ওদের হাসপাতালকে আরো বেটার সার্ভিস এবং বেটার কোয়ালিটির করার জন্য ওদের দেশের যে নাগরিক ইউরোপ ও আমেরিকার ভালো হসপিটালে খুব সুনামের সঙ্গে কাজ করছে, কিন্তু ওদের ফ্যামিলি দেশে আছে, তাকে অফার করছে তুমি 6 মাস, 1 বছর, 2 বছর এরকম চুক্তিভিত্তিক আমার এখানে আসবা, ওইখানে যা স্যালারি পাও, যা যা তুমি ফ্যাসিলিটিস পাও, তার থেকে এখানে 1.5 গুণ বা দ্বিগুণ দেওয়া হবে। তাকে আনতো। সে মনে করতো যে তার ফ্যামিলি দেশে আছে, তাদের সঙ্গে দেখা হলো, আমি এখানে ফ্যাসিলিটিসও বেশি পাচ্ছি, এর মাধ্যমে দেশের জন্য কিছু করা হলো। কেন বেশি টাকা দিয়ে হসপিটাল আনতো তাকে? কারণ এই যে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদে আসতো, এই সময় তাকে কেন্দ্র করে ওই ডিপার্টমেন্টের অন্য যে ডক্টর, তারা ট্রেইনড আপ হয়ে যেত, স্কিল হয়ে যেত। 2 বছর, 3 বছর বা 1 বছর পরে উনি চলে গেল, এই যে যারা তৈরি হয়ে গেল, তারা এই ডিপার্টমেন্টটা তার মতো করেই সুন্দর মতো রান করাতে পারতো। এইটা একটা পলিসি নিল। আরেকটা ছোট পলিসি বলি, তারা তাদের হাসপাতালের ডক্টরদেরকে ইউরোপ আমেরিকার ভালো জায়গায় উচ্চতর ডিগ্রি আনতে পাঠাতো, ইন্স্যুরেন্স করে এর সমস্ত খরচ ওই হসপিটাল অথরিটি দিত। শর্ত থাকতো এখান থেকে ডিগ্রি করে ফেরত আসতে হবে এবং এই শর্তে এত বছর চাকরি করতে হবে। ওই চিকিৎসক দেখতেন যে ভাবতেন যে তার নিজের টাকায় যেহেতু পড়তে যাওয়া সম্ভব নয় এইভাবে ডিগ্রি আনতে, তো তিনি আনলেন, জীবনে এই কয়টা বছর ইনভেস্ট করলেন, একটু শর্ত সাপেক্ষ হইলেও করলেন, তিনি তৈরি হয়ে গেলেন। এই যে প্ল্যানিং দেখেন, মালয়েশিয়া যে বড় হয়েছে এমনি তো হয়নি। বাংলাদেশেও এখন ওনারা যেহেতু ভাবছেন এই যে বিদেশিদের তাড়াবেন, ঠিক আছে, পাশাপাশি স্কিল ম্যান পাওয়ারের অভাবে যাতে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বলেন, অন্য কারখানা বলেন, বিভিন্ন সেক্টর বলেন, হসপিটাল সেক্টর বলেন, ডাক্তার যেন সায়েন্স, ব্যাহত না এখন হয়। কিন্তু সেই অবস্থাটি সেজন্য নেই। বাংলাদেশের অনেকে দক্ষ বিদেশি হয়েছে। লোকদের আনতে হবে। আমাদের দক্ষ হয়েছে, তারপরও ঘাটতি আছে। এটা বাস্তবতা। কিছু জায়গায় মানতে হবে যে আমরা এখনো সিঙ্গাপুরে দৌড়াই, এখনো আমরা মালয়েশিয়া দৌড়াই, এখনো আমরা ব্যাংকক দৌড়াই বিভিন্ন কাজে, এবং আমাদের এখানে কাজে অনেকগুলো বিদেশ থেকে করিয়ে আনতে হয় আমাদের। কিন্তু আমাদের দেশের অনেক লোক বিদেশে খুব স্কিল আছে, ভালো আছে, তাদেরকে অফার করে দেশে আনা যায়, যে তাদের একদিকে দেশপ্রেমের দীক্ষাটাও উজ্জীবিত করা, পাশাপাশি তারা ওইখান থেকে চুক্তিভিত্তিক এসে আবার চলে যাবে এক সময় দরকার হলে, কিন্তু দেশকে উন্নত করার জন্য তারা একটা রোল প্লে করুক, তাদের সঙ্গে কাজ করে আমাদের ছেলে মেয়েরা শিখুক। প্রফেসর ইউনূস এই শিখুক। ব্যাপারে কিছুটা পদক্ষেপ নিয়েছেন আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, সেই পদক্ষেপটাই বলছি, এটা যে অব্যাহত এটা- থাকলে এটা ভালো হয়। অব্যাহত থাকুক এবং খুব ক্যালকুলেটিভ ওয়েতে সব সেক্টরে নেওয়া। রাইট। আমি যেহেতু একজন চিকিৎসক,
আমি জানি বাংলাদেশি অনেক ডাক্তার ইউরোপ আমেরিকায় খুব ভালো ভালো হসপিটালে ভালো পজিশনে আছেন। তাদের মধ্যে কেউ কেউ এমন আছেন তাদের বাবা মা দেশে আছে, দেখতে আসেন বা মাঝে মাঝে যান। তাদের যদি বলা হয় তুমি 2 বছর আমার এই হসপিটালে জব করবা, তোমাকে ওইখানে যা অনারিয়াম পাও তার থেকে কম দেওয়া হবে না, দেশের জন্য কাজ করো, আমাদের ছেলেদের শিখাও, অনেকে আগ্রহী আসতে। নিঃসন্দেহে। বরং তাদেরকে আটকে রাখা হয়, কারণ সে এইখানে আসলে এইখানের অনেকের খবরদারি কমে যাবে বলে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে ফেলা হয়। এইভাবে যদি সরকার, প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা থেকে দেশকে গড়ে তোলবার জন্য নতুন যে উদ্যোগ এটা নেওয়া হয়, নিশ্চয়ই আমরা সফল হব। আওয়ামী লীগের ব্যাপারে আমাদের এখানে দ্বিধা দ্বন্দ্ব থাকুক বা না থাকুক, বা আছে বা রয়েছে, কিন্তু আমরা দেখলাম বাইরে কিন্তু এ ব্যাপারে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। এবং আপনি নিশ্চয়ই জানেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে প্রতিবেদনটি দিয়েছে, এটি কিন্তু আমাদের দেশে খুব বেশি আলোচিত না হলেও বাইরে কিন্তু এটা মারাত্মকভাবে আলোচিত হচ্ছে। এবং এই কাজটি এত চমৎকারভাবে করেছে জাতিসংঘ, যেটা আসলে আমাদের এখানে কোনো মিডিয়া এর ধারে কাছে যেতে পারে না, এটাই বাস্তবতা। এবং এটা বাইরের বিভিন্ন দেশে কিন্তু এই জাতিসংঘের প্রতিবেদনটির এক ধরনের প্রভাব তৈরি হয়েছে যে শেখ হাসিনা আসলে বাংলাদেশে কি করেছে। আমরা দেখলাম যে শেখ হাসিনাকে ডক্টরেট ডিগ্রি বাতিলে পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, এবং তারা কারণ হিসাবে দেখাচ্ছে যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন এই মহিলা, এবং উনি কিভাবে হত্যাযজ্ঞ চালিয়েছেন তারা সেটা সব কিছু দেখেছে। এবং অস্ট্রেলিয়াটি পত্রিকা দ্য ক্যানবেরা টাইমসে এ নিয়ে একটা দীর্ঘ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, এবং সেই প্রতিবেদনে শেখ হাসিনার যে কুকীর্তিগুলো এবং মানবতা বিরোধী উনি কী কী করেছেন সেটি কিন্তু স্পষ্ট বর্ণনা রয়েছে। এর মানে বাইরে কিন্তু কাজ শুরু হয়েছে। আমি আপনার সঙ্গে একটু যোগ করি এই প্রসঙ্গে। অস্ট্রেলিয়া যেটা করেছে খুবই ভালো কাজ হয়েছে। নিশ্চয়ই এখানে আমাদের ইফেক্টিভ লোকজন বাংলাদেশকে ভালোবাসেন বা প্রবাসী বাংলাদেশি আছেন। এইভাবেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বা বিভিন্ন সংস্থা থেকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাস থেকে থেকে উচিত হবে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের যে দূতাবাস আছে তাদের মাধ্যমে এইটা নিয়ে ডকুমেন্টারি করা এবং সব জায়গায় প্রচার করা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের গবেষণার উপাদান হিসেবে এটাকে সরবরাহ করা, যাতে সত্যটা বিশ্ববাসী জানতে পারে। ডক্টর সায়ন্ত সাখাওয়াত, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।